বাংলাদেশ নিয়ে সিপিএমের অবস্থানটা ঠিক কী স্পষ্ট অনেকেই বুঝতে পারছিলেন না। বারবার প্রশ্ন উঠছিল যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কেন সংগঠিতভাবে রাস্তায় নামছে না সিপিএম, কোথাও গিয়ে হিন্দু ভোট এইভাবে সরে যাবে না তো, এইরকম নানা প্রশ্ন কিন্তু উঠছিল। তার মাঝেই একটা বড় বার্তা, জ্যোতি বসুর প্রয়াণ দিবস 17ই জানুয়ারি, এবং সেদিনই জ্যোতি বসু সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ নিউ টাউনে যে সেন্টার গড়ে উঠছে তার অংশবিশেষের উদ্বোধন, এবং সেখানেই বিশেষ শিল্পী, বিশেষ অতিথি হিসেবে তিনি আমন্ত্রিত বাংলাদেশের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাম নেতা রবীন দেব, তার সঙ্গে কথা বলবো এই নিয়ে। রেজওয়ানা চৌধুরী বন্যাকে আমন্ত্রণ জানানো হয়েছে বিশেষ অতিথি হিসেবে, এবং সেই নিয়েও প্রশ্ন, এর পিছনেও কি বিশেষ কোনো বার্তা দিতে চায় সিপিএম? সম্প্রীতির কোনো বার্তা দিতে চাইছে কি? দেখুন, আপনারা কোথায় থেকে এটাকে নিউজ করছেন। আসল কথাটা হচ্ছে যে 17ই জানুয়ারি জ্যোতি বসুর মৃত্যু দিবস। 2010-এর 17ই জানুয়ারি তার জীবনাবসান হয়। আমরা প্রতি বছরই জন্মদিন 8ই জুলাই সেটা পালন করি, তার জন্মশতবর্ষ পালন করেছি 2014। ফলে আমরা অনেক অনুষ্ঠান করি প্রতি বছরই। যেমন আমাদের আলোচনা সভা হয়, যেমন 21 সালে শ্রমিক বন্দ্যোপাধ্যায় বক্তা ছিলেন, 22 সালে সীতারাম ইয়েচুরি বক্তা ছিলেন, 23 সালে পঞ্চায়েত নির্বাচন ছিল, তাই বড় করে করতে পারিনি, তাও আমাদের এনভায়রনমেন্ট নিয়ে, পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে। আর 24 সালে 17ই জানুয়ারি, 23 সালে 17ই জানুয়ারি ডক্টর সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম এবং বিমান বসু তাদের উপস্থিতিতে ওই জায়গাতেই জ্যোতি বসু সেন্টারে, জ্যোতি বসু নগরে, আমাদের জায়গাতেই ওখানে মঞ্চ তৈরি করে প্রোগ্রাম হয়েছে, আলোচনা সভা হয়েছে। আর 24 সালের 17ই জানুয়ারি আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি কমরেড সীতারাম ইয়েচুরি এই প্রজেক্টের, জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ, তার যে ভবন নির্মাণ হবে তার শিলান্যাস করেছেন। সেই শিলান্যাস অনুষ্ঠানে বার্তা পাঠিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী, তিনি আসার কথা ছিল, প্রোগ্রামে আটকে গেছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তারও আসার কথা ছিল, তিনি আটকে গেছিলেন, তিনি বার্তা পাঠিয়েছেন। তখনকার বিরোধী নেতা তিনিও তেজস্বী যাদব, তিনিও বার্তা পাঠিয়েছেন। সুতরাং আমরা একই সময় সেখানে আমাদের সঙ্গীত পরিবেশন করেছেন রিয়া দে, ডক্টর শ্রমিক দাস এবং কাজী কামাল নাসের। আমাদের প্রতিবারই 2-3জন শিল্পী, কারণ আমাদের কাছে মূল অনুষ্ঠান আলোচনা, তার আগে কিছু 2-3জন সঙ্গীত পরিবেশন করেন। এবারও কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমাদের কনফার্মেশন নেই। তেমনি যেমন রেজওয়ানা চৌধুরী বন্যা, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, ইমন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমাদের লোপামুদ্রা মিত্রকেও আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তিনি জানিয়েছেন তিনি ওই দিন বাইরে থাকবেন। এছাড়াও আমরা আরেকজন আর্টিস্টকেও আমন্ত্রণ জানিয়েছি, সেও তার আমাদের প্রোগ্রাম তার তিনি বাইরে যাওয়ার কথা, সেটা তিনি জানিয়েছেন যে আমি দেখছি এটা অ্যাডজাস্ট করতে পারি কিনা। ফলে এরকম ওটা আমাদের কাছে স্বাভাবিকভাবে এটা প্রতি বছরই হয়। বাংলাদেশের এই পরিস্থিতি শিল্পী হিসাবে আমন্ত্রণ জানাই, এবং রেজওয়ানা চৌধুরী বন্যা আমাদের কলকাতা শহরে এবং পশ্চিমবাংলায় অনেক অনুষ্ঠান করেছেন, সুতরাং এটা নতুন কিছু নয়। কিন্তু বাংলাদেশ আবহে যেহেতু বাতিল করা হচ্ছিল, বাংলাদেশের পরিস্থিতি 5ই আগস্টের পর যা হয়েছে তাতে সিপিআইএমের অবস্থান স্পষ্ট। আমরা সেই 12ই আগস্টে আমাদের পলিট ব্যুরো স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছে, আমরা যখন যেমন তখন তেমনের কথা নয়, যে আমরা চাই গণতন্ত্র, আমরা চাই ধর্মনিরপেক্ষতা, আমরা চাই বাংলাদেশের যে 71 সালে যে স্বাধীন বাংলাদেশ হয়েছে তার যে ঐতিহ্য সেটা বজায় থাকুক, এবং সেটা যাতে কোনো অবস্থাতেই
ক্ষুণ্ণ না হয় সেটা দেখা, এবং সে দেশের মানুষ তারা ঠিক করবেন সমস্ত কিছু। তারা নির্বাচিত সরকার করেছিলেন, তারপর পরিবর্তন হয়েছে, এই এখন যা চলছে আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি। এটা আমাদের কনসিস্টেন্ট, এটা যখন যেমন তখন নয় তেমন। এই আবহে বাংলাদেশ আবহে যখন বাংলাদেশের শিল্পীদের বয়কট এক প্রকার করা হচ্ছে এই বাংলা থেকে, সেই জায়গায় রেজওয়ানা চৌধুরীকে ডেকে কি এই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাটাই দিতে চাইছেন আপনারা? সম্প্রীতির বার্তা তো আছে শিল্প সংস্কৃতি নিয়ে, গায়ক গায়িকা নিয়ে, নাটক নিয়ে। কোনো ধর্ম বর্ণ হয় না, নাটক নাটক, গান গান, মোহাম্মদ রফির গান, লতা মঙ্গেশকরের গান বা সুচিত্রা মিত্র রবীন্দ্রসঙ্গীত, শিল্পের কোনো ধর্ম নেই। সুতরাং শিল্পীকে আমরা শিল্পী হিসাবে দেখি, তার সুর তান লয় এ দিয়ে মানুষের হৃদয়কে স্পর্শ করে। সুতরাং সেটা যারা ধর্ম নিয়ে করেন তারা ধর্ম করতে পারেন। আমরা স্বজনরে ঝুট মত বলো খোদা কি পাত জানা হয়, এই গানের সুরে তানে লয়ে অনেকেই মন তোলা দেয়। সুতরাং সেইটাকে বলে কোন ধর্মের মানুষ গাইলেন, অভিনেতা অভিনেত্রী কে অভিনয় করলেন, সেটাকে বড় হয়? সেটা বড় হয় না। সুতরাং এটা কিছু অংশের মহল, স্বার্থান্বেষী মহল, তারা এটা নিয়ে বিতর্ক তোলে। আমরা তো চুরি করি আমাদের বলে আপনারা ভাবছেন কেন? এটা তো একটা ভালো বিষয় হতে পারে যে আপনারা বার্তা দিতে চাইছেন। আমরা তো করছি, আমরা তো বললাম যে আমরা আমন্ত্রণ জানিয়েছি, এখন তাকে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি এবং তাকে ওখানে বিশেষ অতিথি হওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছি। সুতরাং আমরা পরিষ্কার আমাদের অবস্থান জানি। সুতরাং আমি এই প্রশ্ন নিয়ে বলছি, আমাদের কাছে বড় প্রশ্ন হচ্ছে 17ই জানুয়ারি আমরা জ্যোতি বসুর প্রয়াণ দিবসে আমরা নির্দিষ্ট কর্মসূচি হচ্ছে, আমরা যেটা শিলান্যাস করেছিলেন সীতারাম ইয়েচুরি আমাদের জেনারেল সেক্রেটারি, এটা প্রথম পর্বের যে ভবন সেটা উদ্বোধন হবে। সাম্প্রতিককালেই একেবারে সত্যি তো শাসক দলের মুখপাত্র বললেন, যারা আরজিকর আবহে যারা প্রতিবাদ করেছিলেন যে সমস্ত শিল্পীরা, তারা তৃণমূল নেতাদের আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ যেন না পায়। শোনো, লোপামুদ্রা মিত্র আমাদের বুদ্ধদেব ভট্টাচার্যের যে স্মরণসভা হয়েছে, আপনি গেছেন কিনা জানি না, ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে গান করে গেছেন। শুধু লোপামুদ্রা মিত্র জ্যোতি বসুর জন্মশতবর্ষে গান করেছেন। লোপামুদ্রা মিত্র ধারাবাহিকভাবে আমাদের নানা অনুষ্ঠানে গান করেন। তো উনিও আবার তৃণমূলের মঞ্চেও করতে পারেন, রাজ্য সরকারের মঞ্চেও করতে পারেন, তাতে কোনো প্রশ্ন নেই। বললাম তো শিল্পী। এখন কোনো একজন কুণাল ঘোষ তিনি বলেছেন, কিন্তু কালকে তো আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তার বক্তব্যকে আমরা সমর্থন করি না, এটা পার্টির বক্তব্য নয়। এটা বলতে কুণাল ঘোষ তো কখন কিছু বলেছেন, জেল থেকে বেরিয়ে বলেছেন মমতা ব্যানার্জি হচ্ছে সবচেয়ে বেশি সুবিধাভোগী। তো সেই কথায় কি তিনি এখন আছেন? এখন মমতা ব্যানার্জি এখন তিনি তাবেদারি করছেন, তো সেই কথার কি মূল্য আছে? মূল্য কিছু নেই। আমরা শিল্পীকে শিল্পী হিসাবে গণ্য করি, আর সুর তান লয় যার যা সৃষ্টি সেটাকে আমরা সম্মান জানাই। সেখানে রাজনৈতিক মতামত থাকতেই পারে, ভিন্নতা থাকতেই পারে। আমরা এই বিভিন্নতার মধ্যেই, বৈচিত্র্যের মধ্যেই আমাদের ঐক্য, এটাই হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। আমরা বহুত্ববাদে বিশ্বাস করি, আমরা একজনে এক কথা, এক দেশ, এক কিছু, এক দল, এক সুর, এই বিশ্বাস করি না। এক ভাষা, এক জাতি, এইসব বিশ্বাস করি না। আমরা বহুত্ববাদে বিশ্বাস করি। মানুষ হিসাবে, মানুষকে মানুষ হিসাবে গণ্য করতে বলেছে। সুতরাং এই বিতর্ক আমাদের কাছে, আমি মনে করি এই সময় যখন মানুষের জীবনে অনেক যন্ত্রণা আছে, বেকারি আছে, যখন এইটা নিয়ে আলোচনা করছে না কেউ, যে কুণাল ঘোষ এটাও করছে না যে টাকার দামটা কেন 14 পয়সায় নেমে গেল, যেটা মনমোহন সিংয়ের সময় যেটা 60 পয়সায় ছিল এটা 14 পয়সা নামলো কেন, এটা তো কেউ আলোচনা করছে না। টাকার দাম কমা মানে কি? জিনিসের দাম বাড়া, এই আকাশীয় মূল্য বৃদ্ধি হচ্ছে, এটা নিয়ে কেন হচ্ছে না? কেন আমাদের দেশের মান প্রতিদিন নামছে? এই কয়েকদিন আগে গাহাস্ত যে ব্যয় মাথাপিছু, এই ব্যয় দেখা যাচ্ছে বাংলার স্থান নিম্নে, কেরালার স্থান সর্বোচ্চ। তো এগুলি নিয়ে আলোচনা হোক, কোনটা ভালো কোনটা খারাপ, মানুষের উন্নয়নে, শিক্ষার বিস্তারে কোনটা ভালো, প্রসারে কোনটা ভালো, কর্মসংস্থানে কোনটা ভালো, ঐক্য রক্ষায় কোনটা দৃষ্টান্ত, সংহতি রক্ষায় কোনটা দৃষ্টান্ত, সম্প্রীতি রক্ষায় কোনটা দৃষ্টান্ত। এই যে খেলাধুলায় এই যে সম্বর্ধনা দিচ্ছে ভালো, এই যে বাংলা জিতেছে সন্তোষ ট্রফি, এই সম্বর্ধনা দিল, মুখ্যমন্ত্রী বললেন তাদের চাকরি দেবেন, তো ভালো। তো এইগুলি সব ক্ষেত্রে করুন, যে যা কিছু ভালো, আর খারাপগুলিকে এই যে আমরা বলি যে ভালোটাকে
সবসময় প্রশংসা করতে হবে, খারাপটাকে নিন্দা করতে হবে, সমালোচনা তো করতে হবে। খারাপটাকে নিন্দা করতে হবে, সমালোচনা করতে হবে। এই যে একটু আগে বললেন যে কুণাল ঘোষ ওই যে যারা যারা প্রতিবাদ করেছে, আচ্ছা এই 9ই আগস্ট 8ই আগস্ট বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু হলো 23শে শ্রাবণ, 24শে শ্রাবণ যখন এই অভয়ার এই ধর্ষণ এবং তাকে হত্যা করা হলো। আর এই ঘটনায় ধর্ষণকারীর পক্ষে কে, হত্যাকারীর পক্ষে কে? প্রশ্নটা তো এই, ধর্ষণ আর হত্যাকারীর পক্ষে কে, আর তার প্রতিকার চাইছে কে? ধর্ষণকারী হত্যাকারীর শাস্তি চাইছে কে? এই দুটো বিভাজন। একদল হচ্ছে যারা আজকাল প্রতিবাদ করেন, তাহলে কুণাল ঘোষ পরিষ্কার বলে দিলেন যে তিনি হচ্ছেন ধর্ষণকারী এবং হত্যাকারীর পক্ষে। কারণ ধর্ষণকারী হত্যাকারীর বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে তাদেরকে বয়কট করতে বলছে, তাহলে সমর্থন করতে বলছে কাকে? আপনাকে তো যুক্তিতে আসতে হবে, সমর্থন করতে হচ্ছে, এর মাঝখানে তো কিছু নেই। আইদার অর, হয় আপনি ধর্ষণকারীর পক্ষে তাহলে ধর্ষণকারীর বিপক্ষে। না, তাদের বক্তব্য যেটা, তারাও বিচার চান, নিন্দা করেন, কিন্তু যারা অহেতুক মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন সেই সমস্ত শিল্পীদের। মুখ্যমন্ত্রী তো শুনুন, মুখ্যমন্ত্রী তো কালকে তার দলের লোকেই আক্রমণ করেছে। এই যে আরাবুল আর ওই মোল্লার, সত্তার মোল্লার যে লড়াই হচ্ছে, শৌকত মোল্লার যে লড়াই হচ্ছে, তাই লড়াইয়ে কী হচ্ছে, কে কি বলল? বোমা কীভাবে গাড়ির উপর ছুঁড়েছিল পাথর, এ তো দেখিয়েছে, সমস্ত মানুষ দেখেছেন। সে কে কার পক্ষে? এই আরাবুলকে কে সার্টিফিকেট দিয়েছিল? এই তাজা যুবক কে বলেছিল? তাহলে এখন তাকে বলছে সে তো তার কোনো গুরুত্ব নেই, শৌকত মোল্লা বলছে। তারপরে আমি বলছি এই ধরনের প্রশ্নটা দেখুন, এই যে মালদাতে খুন হলো, খুন হওয়ার পর একজন তৃণমূলের জেলা সভাপতি খুন হলেন, বাবলা সরকার বা দুলাল সরকার। তারপরে মুখ্যমন্ত্রী কি বললেন? এসপি দোষী, পুলিশের গাফিলতি আছে, পুলিশের গাফিলতি আছে। তো পুলিশ মন্ত্রীরা কে? পুলিশের গাফিলতি তো এসপি বলবে, ডিএসপি বলবে, আইসি বলবে, এসআই বলবে, কনস্টেবল। এটা কি কথা? তার সবটার দায়িত্ব কে? প্রশ্ন করি তো, প্রশ্ন আছে। আর একটা বিষয়, অর্থ দপ্তর নিয়েও কিন্তু বোমা ফাটিয়েছেন, বলছেন যে অর্থ দপ্তর আলিমুদ্দিন স্ট্রিট হয়ে গিয়েছে। আমি বলছি অর্থ দপ্তর নিয়ে বলেছেন, শিক্ষা দপ্তর নিয়ে বলেছেন, তুমি সবাইকেই বলেছেন। ওই বেচারা মান্নাকেও নিন্দা করেছেন। তো উনি বিপদে পড়লে সেটা করেন, কিন্তু আলিমুদ্দিন স্ট্রিট হয়ে গেছে অর্থ দপ্তর, অনেকেই সেখানে নাকি বামপন্থী আলোচনা করেন। আরে আমি বলছি যে উনি যা বলেন ওনাকেই খতিয়ে দেখতে বলুন মুখ্যমন্ত্রী। আমাদের তো খতিয়ে দেখার সুযোগ নেই, ওনার হাতে সব কিছু আছে। ওনার হাতে তথ্য সংস্কৃতি দপ্তর আছে, তথ্য দপ্তরও আছে। তো উনি তথ্য সংগ্রহ করুন, ঠিক করে বুঝুন যে কেউ, আর যদি ওখানে দপ্তর হয়ে থাকে তাহলে যারা কাজ করার দায়িত্বে আছেন, ওখানে সচিব আছেন, উপসচিব আছেন, ডাইরেক্টর আছেন, তাদের সাথে কথা বলুন। এতদিন একটা কথা আমরা খুব শুনেছি যে আরএসএস যে কোথায় কোথায় ঢুকে আছে তার ঠিক নেই, তাহলে বামপন্থীরাও তার মানে সব জায়গায় ঠিকই রয়েছে। মানে মমতা ব্যানার্জি স্পষ্ট করে দিলেন যে বামপন্থী আলোচনা। একবার বলছেন দূরবীন দিয়েও দেখা যায় না বামপন্থীরা, বামপন্থীরা শেষ করে দিয়েছি, কোনো মূল্য নেই, শূন্য, বিধানসভায় শূন্য, রাস্তাও শূন্য। আবার বামপন্থীদেরকেই সবসময় দেখতে পাচ্ছেন সব জায়গায়। এই যে জিগিরটা, এটা কি? বলে তো, এই তো বামপন্থীরা, এই বামপন্থী জুজু, এই বামপন্থা, এটাই তো অনেকদিন আগে বলে গেছেন দীনেশ দাস। দক্ষিণ দিক যত ইঙ্গিত দিক, দক্ষিণ হাওয়া দিক যত হাতছানি, ও পথে হবে জানি রাহা জানি, উল্টো সড়কে চলো ঠিক নির্ভীক, দক্ষিণ পথে মিলেও যদি দক্ষিণা, ভেবে দেখো ঠিক কিনা, সেই পথ ঠিক কিনা, বন্ধু তোমার পথ নয় দক্ষিণে, বাম পথ নিও চিনে। এ কাস্তে কবি দীনেশ দাস ব্রিটিশ আমলে বলে গেছেন। তো এটা কি কোনো আছে? কখনো এগোতে পারে, কখনো পিছোতে পারে। শূন্য হয়েছি, 72 সালেও সিপিআইএম হয়েছিল। তারপরে এক আসনে নেমেছিল, অটল বিহারীর দলও 2 আসনে নেমেছিল লোকসভায় 543-এর মধ্যে। তারপরে তারা সরকার করেছে। সুতরাং ওইটা কোনো কথা নয়। মানুষ নির্বাচন করবে, ভোটের অধিকার পাবে, প্রয়োগ করবে, জিতবে, হারবে। হারা জেতা, হার জিতেরই খেলা। এটা হচ্ছে লড়াইয়ের অঙ্গ। হ্যাঁ, অনেকে বলে ভিক্টরি হ্যাজ গট সো মেনি প্যারেন্টস, ডিফিট অনলি অরফান। আমরা বলি
জয়ের মধ্যেও পরাজয়ের বীজ নিহিত আছে, পরাজয়ের মধ্যেও জয়ের বীজ নিহিত আছে। যদি আমরা চিহ্নিত করে এগোতে পারি তাহলে এগোবো। আমি ধন্যবাদ, আমি আজকে আলোচনায় আপনার ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।